শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাইকে অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভ্লগ। আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। আর আমাদের দিন চলছে একরকম, তো দেখতেই পাচ্ছ মা তো অসুস্থই, তার সাথে আমারও শরীর অসুস্থ। কিন্তু এনার্জি নিয়ে কথা না বললে আমার ভ্লগ তো তোমরা দেখবে না, মানে ভালো লাগবে না তোমাদের, বলো। তাই চেষ্টা করি এনার্জি নিয়ে কথা বলতে। তো চলো শুরু করা যাক দিনটা। তো মাকে আগে ফ্রেশ করিয়ে নিয়ে আসলাম টয়লেট থেকে। তো তারপরে এই যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা। তারপরে মার জন্য এখানে তুলসী পাতা কয়েকটা ধুয়ে দিয়ে দিচ্ছি। মায়ের না কাশি হয়েছে, কালকে রাত্রে থেকে ভীষণ কষ্ট পাচ্ছে, মানে কাশি পাচ্ছে কিন্তু কাশতে পারছে না ঝেড়ে। তো কীরকম লাগে বলো তো এরকম হলে? আমারও না এই সেম প্রবলেমটা হয়েছিল যখন সিজার হয়েছিল, যখন শনু হয়েছিল, কাশি হয়েছিল আর কাশতে পারছিলাম না, এত কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। তারপরে কাশির ওষুধ খেয়ে কমেছে, তারপরে রেহাই পেয়েছি। তো এই যে মাকে তুলসী পাতা দিয়ে দিলাম। কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে মানে ওগুলোই রিসার্চ করছি যে কি করলে, ঘরোয়া টোটকা করলে কাশিটা মানে তাড়াতাড়ি থেমে যাবে। মাঝরাতের দিকে এগুলো সার্চ করে এই যে সকালবেলা মধু তো ঘরে নেই, তো খালি তুলসী পাতায় ধুয়ে দিলাম। মা বলে যে তুলসী পাতায় দিয়ে ধুয়ে খেয়ে দিয়ে জল খাই। এই যে সকালবেলার কাজকর্ম সেরে নিলাম, ঝাড়ু পোছা, কিন্তু ওই বাসন আছে কটা, ওটা ধোয়া হয়নি, কিন্তু মার খিদে লেগে গেছে। তো চলো আগে চাটা করে দিই মাকে, পরে ওই বাসন কটা একবারে চায়ের বাসন টাসন সাথে একবারে মেজে নেব। আর কী বলবো, আমারও শরীরটা খুবই খারাপ লাগছে, মানে জ্বর জ্বর লাগছে, সর্দি জ্বর এরকম কীরকম যেন সারা শরীর ব্যথা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। তো একটু আশা করছি লাল চা খেলে পরে একটু ভালো লাগবে, ঝরঝরে লাগবে। আর তার মধ্যে সেদিনকে সাইকেল চালিয়ে যে মোড় অবধি গেছিলাম মেজমাকে নিয়ে, তারপরে সাইকেলটা পাঠিয়ে দিয়েছি যাতে তাতে পৌঁছতে পারি। তো ওই সাইকেল চালানোর ব্যথা এখনও যায়নি, মানে পাগুলো একদম পুরপুরে ব্যথা হয়ে গেছে। হঠাৎ করে অনেক বছর পর সাইকেল চালিয়েছি, তো পাটা একদম ব্যথা হয়ে গেছে। আর কোমরে তো আমার আগে থেকেই আছে, এই জন্য খুব অসুস্থ লাগছে। তো কিছু করার নেই, এভাবেই চলতে হয়, তাই না? চলো মাকে আগে একটু গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো গার্গল করার জন্য। মার আবার কাশি হয়েছে কালকে থেকে, তো খুবই অসুবিধা হচ্ছে রাত্রি থেকেই। সারা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি, কাশি পাচ্ছিল, তাতে চাপ পড়ছিল, ব্যথা হচ্ছিল, গোঙাচ্ছিল বারবার। তার মধ্যে বের হওয়া রাত্রে, এরকম করতে করতে ঘুমই হয়নি ভালো করে কারোরই, মারও আমারও। তো চলো এখন মাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, খেয়ে দিয়ে পরে দুপুরবেলা ঘুমোতে পারবে। এখন লাল চা আর মারি বিস্কিট এখন দেবো। নিয়ে নিলাম। তো মাকে চা বিস্কিট দিয়ে দিলাম। আর এইখানটায় কিন্তু একটা ডাস্টবিন রেখেছি যাতে মা কুলিগুলি করতে পারে বা কোনো কিছু ফেলতে হলে ফেলতে পারে, থুতু ফেলতে পারে। বারবার যেন উঠে কলপাট যেতে না হয়, ওখানে কলপাট যাওয়াটা একটা রিস্ক, ওখানে পিছলা পড়ে গেলে একটা মানে কি বলবো বুঝতেই পারছো, বিশাল একটা হতে পারে। আর তার মধ্যে হচ্ছে বারবার হাঁটাচলা করতে গিয়ে কিন্তু কাটার মধ্যে প্রেশার পেয়ে কিন্তু ব্যথাটাও বেড়ে যায়। তো সেই জন্য যেটুক দরকার সেটুক তো যেতেই হয়, বাথরুমে যাওয়া বলো বা অন্য কিছু। তো টুকটাক যেটা খুব প্রয়োজন সেটা তো যেতেই হয়, বারবার এই থুক ফেলার জন্য বা একটু গুলি করার জন্য বারবার যেন আর কি কলপাটটা যেতে না হয়, হাঁটাহাঁটি করতে না হয়, সেই জন্য এখানে একটা ডাস্টবিন দিয়ে রেখেছি। দিনে একবার বা দুবার এটা সাফ করলেই হয়ে যায়। তো যাই হোক মা খেয়ে নিল, খেয়ে দিয়ে একটু রেস্ট করবে, আর আমি এদিকে বাসনপত্র নিয়ে চলে এসেছি কলপাড়ে। মায়ের ব্যান্ডেজটা খুলে গেছিলো কালকে রাত্রের দিকে, তো রিস্ক একটা ব্যান্ডেজ খুলে গেলে, ঘামে জল লাগলে পরে জ্বালা করবে, ইনফেকশন হবে। তো সকাল সকালে যে ভাইকে বলাতেও ব্যান্ডেজগুলো নিয়ে এসছে, আর আমি এই যে মলম টলম লাগিয়ে ব্যান্ডেজটা সেট করে দিলাম, আবার লাগিয়ে দিলাম। তখন মা একটু রেস্ট করছে। এদিকে রান্না হয়ে গেছে, ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো। আর এই যে পটল কেটে নিয়েছি, পটল ভাজা করবো। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেবো, ওটা খেলে নাকি তাড়াতাড়ি শুকায় আর কি। আমরা কাটা হলেই কি গোলমরিচের গুঁড়ো দিয়ে খাই। সোনু যখন হয়েছিল তখন আমিও খেয়েছিলাম, সবাই খাই এদিকে। চলো ফটাফট রান্নাটা কমপ্লিট করে মাকে দিই।
তো কালকে রাত্রি থেকেই কখন জানি না মানে ব্যান্ডেজগুলো খুলে খুলে পড়েছে, 2-3টে মতো। তো একটা বারান্দায় পড়েছে, একটা হচ্ছে বাইরে পড়েছে, একটা বিছানায়। তো বিছানায় যেটা পড়েছে সেইটাই আর কি একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে ভাঁজ করে কোনো রকমে সেট করে দিয়েছি, যাতে আর কি ঘাম টাম না পড়ে আর ইনফেকশন না হয়ে যায়, সেই জন্য যতক্ষণ না নতুনটা নিয়ে আসছে। মা বললো আর কি যে ব্যান্ডেজটা লাগিয়ে দিত, তাই লাগিয়ে দিলাম। তো যাই হোক, তো ভাই পরে নিয়ে এসছে নতুন, তখন সেটা চেঞ্জ করে নতুনটা লাগিয়ে দেওয়া হয়েছে। তো ভাইকে বললাম যে ডাল পটল ভাজা আর কি করব, তো ও বললো থাক এগুলোই কর। তো সেই জন্য ডাল আর পটল ভাজা করে নিয়েছি। তো এই দিয়ে আর কি সকালে মিতুকে আর মাকে দিয়ে দেবো 10টা-11টার দিকে সকালের খাবারটা। তো মা বললো একটু বাইরে যাবে, তো নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো কিছু দূর এগিয়েই কলপাড়ের সামনে গিয়ে মার কাশি উঠেছে, এমন কাশি উঠেছে কি বলবো, মানে কন্ট্রোল করা যাচ্ছে না। তো এদিকে পেটে চাপ পড়ছে, ব্যথা হচ্ছে, তো আর যেতেই পারলো না। তো মা বললো চল এখন আমি ঘুরে যাই, আগে কিছুক্ষণ রেস্ট করে ঠিক হোক আগে, তারপরে পরে আসবো। তো আমি বললাম ঠিক আছে, পরে নিয়ে আসলাম আবারও। তো এখন একটুখানি খেয়ে নিচ্ছি আমি দই দিয়ে রুটি। বাবা দই পেতেছিল, বলছে দই দিয়ে রুটি খা রুটি খা। তাহলে ঠিক আছে বাবা এত করে বলছে, তো একটুখানি খেয়ে নিই। তো 2টো রুটি ভিজিয়েছিলাম জল দিয়ে, কিন্তু খেতে পারলাম না, 1.5টা খেতেই পেট একদম ফুলফিল। তো খেয়ে দিয়ে তারপরে আমি এই যে ঘরটারগুলো একটু সাফ করে নিচ্ছি। ওইদিকে ছোট দিয়ে এসছে ওই বাড়ি থেকে, গল্পগুজব করছে। আর বারান্দাটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তো এখানটায় হচ্ছে যে ছোটদের সঙ্গে গল্পগুজব করছি, আর আমারও সর্দি কাশি খারাপ লাগছে। আর স্পিড বাড়িয়ে দিয়েছি বলে তোমরা বুঝতে পারছো না, নাহলে কিন্তু খুবই আস্তে ধীরে আমি যেটুকু পাচ্ছি আর কি করতে, যেভাবে পাচ্ছি সেভাবে আস্তে ধীরে কাজগুলো কমপ্লিট করছি। তো এবারে মার যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, তো কিছু ওষুধ আছে সেগুলো এখন খাওয়াবো। আর তার সাথে যে ভাই কাশির সিরাপ নিয়ে এসছে, তো কাশির সিরাপটাও খাইয়ে দিচ্ছি। আর এখানটায় যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো 1 ফ্লাস্ক এখানে গরম জল ঠান্ডা করে একটু হালকা ইস্যুদুষ্ণ গরম জলটা ঢুকিয়ে দিলাম ফ্লাস্কে। তো সকালবেলা সবাইকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট। তো এবারে একটু ফ্রি আছি, ফ্রি বলতে মানে এখন এই কাজগুলো আর কি করতে পারবো। তো যত কাপড় চোপড় আছে, কালকে তো অর্ধেকটা ভিজিয়ে রেখেছিলাম, আরও অর্ধেকটা বাকি আছে, বালতি ফ্রি ছিল না। তো আজকে এই যে এখন বাকি কাপড় চোপড় ব্যাগ ট্যাগ যা যা আছে সমস্ত কিছু ভিজিয়ে দেবো আর ধুয়ে দেবো, হসপিটাল থেকে যেগুলো নিয়ে আসা হয়েছিল কালকে। আর হ্যাঁ, আমার ব্লগটা একদিন পিছিয়ে আছে, এই জন্য কালকে বলতে হচ্ছে, মানে হসপিটাল থেকে যেদিন এসেছি তারপরের দিনের ব্লগ এটা, তো একদিন পিছিয়ে আছে। তো আমি চেষ্টা করছি 2 দিন একটা দেওয়ার, কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছে না। তো বাবা আমাকে দইয়ের ঘোল দিয়ে গেল, বলছে গরম পড়েছে খা, ঝাল ধনেপাতা লবণ দিয়ে বানিয়েছে। মিতু তো খেতে পারবে না, মাও খেতে পারবে না, তাই আমাকেই দিয়ে গেল। দই দুধ এই মুহূর্তে খায় না ওরা। আর তারপরে এই যে কাপড় চোপড় ব্যাগটা সব কিছু আমার ধোয়া হয়ে গেছে, চলে আসলাম এদিকটায়। খুব সুন্দর রোদ এদিকে, একবেলায় মানে এগুলো ঝরঝরে শুকিয়ে যাবে, তো ওই জন্য এদিকটায় শুকোতে দিচ্ছি। তো সমস্ত কাপড় চোপড় ধুয়ে শুকোতে দিলাম। আচ্ছা গরম পড়েছে না, একদম চনচন করে, থাকা যাচ্ছে না, এত গরম না, মাথা ভনভন করছে একদম। বাবা কাজ করছে, রাশিমা বাবুকে দেখছে আর হাসছে। তো চলো এবারে স্নানটা সেরে নেবার, থাকা যাচ্ছে না, একদম অর্ধ ভেজা ভেজা, মানে পুরো ভিজেই গেছি, নোংরা চোংরা হয়ে এখন গরমে খুব অস্বস্তি লাগছে। তো চলো স্নানটা সেরে তারপরে আসছি। তো বন্ধুরা স্নান সেরে নিলাম, আর জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, ওগুলো মেলে দিয়ে এসে তারপরে দেখি, খিদে নেই, 1.5টা রুটি খেয়েছি, তো পেটটা ভরা আছে। চান টান সেরে অনেকটা শান্তি লাগছে, কিন্তু এত গরম যে স্নানের পরেও গরম লাগছে। ভিডিওটা এখনও এডিট করার চান্স পাচ্ছি না, দুপুর হয়েছে তো একটু পরে এখন করিয়ে দেবো। আসলে মা ঘুমোচ্ছে, তো ঘুমাক আর একটু, তারপরে এখন মাকে পরিষ্কার করিয়ে দেবো। গরম জলটা একটু ঠান্ডা করে একটু ডেটল দিয়ে গা মুছে দেবো এখন, সারা গা।
মাথাটা তেলিয়ে দিয়েছিলাম সকালবেলা, একটু চিরুনি করে দিতে হবে, তো এই আর কি। তারপর মায়ের দুপুরবেলার খেতে দিতে হবে, তো দেখি মা কখন খায়। এই দেখো এক নিমেষে কাপড় পড়ে গেছে, শুকিয়ে গেছে, ব্যাস পড়ে গেছে। আর একটু শুকোবে, তো এরকম করে দিয়ে দিই এখানটাতে। কিন্তু সকালবেলা একবার খেয়েছে, এখন খাবে নাকি ভাত দিতে হবে। স্নান করবে, স্নান করে তারপরে ওকে ভাত দেবো, আর ভাইকেও ভাত দেবো। সকালবেলাও ভাত খাইনি, বলছে খাবো না, সকালে খেতে বললাম তখন খেলো না। তো গরম জলটাকে ঠান্ডা করে নিয়েছি, শুধু শুধু জলের মধ্যে একটুখানি ডেটল দিয়ে ন্যাকড়াটা, পরিষ্কার একটা ন্যাকড়া ভিজিয়ে চিপে নিয়ে মুছে দিই। 1 মাস তো এখন স্নান করাই যাবে না, রিস্ক নেওয়াই যাবে না, কাটার মধ্যে জল পড়ে গেলে মুশকিল হয়ে যায়। তো আমাদেরকেও এরকম 1 মাস স্নান করতে দেয়নি সিজারের পর, তো সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এরকম করেই মুছতাম, যখন মুছতাম অনেকটা ফ্রেশ লাগতো, খুব ভালো লাগতো। বাকি হাত পা তো ধুতামই মাঝে মধ্যে, কিন্তু যখন মানে দুপুরবেলা একবার ভালো করে ফ্রেশ হতাম, এই যেভাবে মুছে নিতাম, তো অনেকটা ফ্রেশ লাগতো। তারপরে ক্রিম তেল লাগিয়ে চিরুনি টুরুনি করা হতো, তখন বিশেষ করে বেশি শান্তি লাগতো। তো আসলে শারীরিক যন্ত্রণা তো আছেই, কিন্তু যখন মনটা ফ্রেশ লাগে, এই যে ফ্রেশ শরীরটা ফ্রেশ থাকলে মনটা যখন ফ্রেশ লাগে, তখন কিন্তু শরীরের কষ্টটা একটু হলেও লঘু হয়ে যায়, ভালো লাগে আর কি, ফ্রেশনেস একটা আসে। তো এবারে খেয়ে নেব। ওই যে রান্না করেছিলাম ডাল, পটল ভাজা আর ডিম ছিল, একটা একটা করে ডিম ভেজে নিয়ে আমরা খেয়ে নিয়েছি দুপুরবেলা। মাকে দিয়েছি, মাও খেয়ে নিয়েছে। ব্যান্ডেজ আটাটা অত শক্ত সুন্দর না, আর তার মধ্যে একটু ঘাম টাম পেলে উঠে যায়। আমি একটু পিছনের দিকে গেছিলাম, তো মায়ের নাকি ব্যান্ডেজটা আবারও উঠে যাচ্ছিল। তো আমাকে বলছিল মা, ফোন করে আমি বলেছি মানে পিছন দিকে গেলেই কোনো অসুবিধা হলে আমাকে যেন ফোন করে, না চিল্লিয়ে, কারণ এই সময় চেল্লানো যাবে না। তো সবসময় তো ধারে কাছেই থাকি, কিন্তু মোবাইলে একটু ভয়েস দেবো, মনে করো প্রচুর শোনা উঠে যাবে, ওইদিকে আওয়াজ পেলে একটুতেই উঠে যায় ও। তো সেই জন্য ভয়েস দিতে আমি একটু পিছনের দিকেই যাই। তো মাকে যেন বলে রেখেছি, যদি পিছনের দিকে একটুখানি এই ধরো ঘরের পিছনেই যাই, তো অত দূর অব্দিও চিল্লাতে হবে না, ফোন করবে। তো ফোন করছিল, তো মিতু শুনেছে, শুনে মিতু এসে ব্যান্ডেজটা ঠিক করছিল। তো পরে আমি গিয়ে বাকিটা করলাম, কারণ পুচকু সোনা যা চিল্লাচ্ছে, পরে ও চলে গেল। তো দেখো আমাদের যে সামনে যে একটা দোলং নদী আছে, তো সেই নদীতে যাচ্ছে জল ভরতে, জল সইতে। তো আমাদের গ্রামেগঞ্জে বিয়ে বাড়ি থেকে যখন জল সইতে যায়, সবাই এভাবে, বাচ্চা বড় সবাই নাচতে নাচতে এইভাবেই আনন্দ করতে করতে সবাই যায়, এভাবে ভালো লাগে দেখতে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। জানি আজকাল ঠিকমতো ভালো মতো ভিডিও দিতে পারছি না, কি করবো বলো। আমার জীবনে, বা আমার বলতে কেন, আমার প্রত্যেকটা ডেইলি ব্লগারের জীবনেই যা ঘটবে, যেরকম যাবে দিনগুলো, সেরকমটাই আমরা শেয়ার করতে বাধ্য, আর সেটাই দিতে বাধ্য। তাই হয়তো ভালো লাগছে না, তাই কিন্তু অনেকটাই আমার ভিউজ অনেকটাই কমে গেছে। আর তার মধ্যেও নানা ধরনের অনেক ধরনের কারণ আছে, আমি সেটাও মানি, জানি, কিন্তু কিছু করার নেই। তো তারপরেও তোমরা যতজন 10,000, 11,000, 12,000, 15,000 যে কজন তোমরা দেখছো, আশা করি তারা তোমরা আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থেকে আমাদেরকে দেখছো। তাই সেই জন্যই আমি নিজেকে ধন্য মনে করি যে তোমরা এখনও পর্যন্ত আমার সাথে আছো। আর আশা করছি আমার জীবনটা যখন একটু ঠিকঠাক হবে, আমাদের জীবনের এই ঝড়গুলো যখন নিভে যাবে, কমে যাবে, তখন আশা করি তোমাদের সঙ্গে ভালো ব্লগ শেয়ার করব।
আপাতত যেরকম দিনগুলো কাটছে সেরকমই শেয়ার করছি। শুভ বিকেল বন্ধুরা। তো বিকেলবেলায় এদিকটা চলে এসেছি, সারাদিন তো এভাবেই চলে গেল। এখন বিকেলবেলায় একটুখানি ভিডিওটা রেডি করে এদিকে আপলোড করতে চলে এসেছি। তো বৌদি এদিকে দেখতে পেয়ে বলছে, কী রে কল্পনা না দীপালি? তো আমি বলছি আমি কল্পনা। তো আমাদের দু বোনকে দেখতে নাকি অনেকেরই একই রকম লাগে, দেখলে পরে কনফিউশন চলে আসে, বলে কে কল্পনা না দীপালি। বিশেষ করে দিদি বাড়ি গেলে তো ওদিকের লোক মানে হঠাৎ করে চিনতেই পারে না, ওরা বলে আমাকে মানে দিদি ভেবে কথা বলা শুরু করে দেয়। তো যাই হোক, আমার তো মানে আমি যেহেতু দিদিকে সবসময় দেখি, দিদি আমাকে সবসময় দেখে, আমার মনে হয় না এতটাও একদম একই রকম না। কিন্তু যাই হোক, যেহেতু বোন হই তো অনেকটাই নিশ্চয়ই মিল আছে, যে জন্য মানুষ হঠাৎ করে বুঝতে পারে না। তো বৌদি বলছে যে আসিস না ঘুরতে, ঘুরতে আসিস? আমি বলে হ্যাঁ আসবো, আসলে সময় হয়ে উঠছে না, বাড়িতে সবাই অসুস্থ। সোনুটা জানি না কি করছে, অনেক দিন আমাকে ছেড়ে ছেড়ে আছে, তবুও তো আছে, এটাই রক্ষা বলো। এরকম সময়ে যদি বায়না করতো না আমাকেই লাগবে, তাহলে মুশকিল হয়ে যেত বলো। মাসির কাছে দিদিদের সঙ্গে আছে বলে রক্ষা, আমি এগুলো ওই দিকটায় সামলাতে পারছি। না হলে কি হতো বলো তো, ওকেই সামলাতাম না মাকে, না দেখি রান্না বান্না, টাইম টু টাইম খাওয়ানো, ওষুধ দেওয়া, এগুলো মনে রাখতে হয়, দুবেলা তিন বেলা। এই যে ব্যাগপত্র জামা কাপড় সব নিয়ে নিলাম, চলো। প্রচুর কাপড় হয়েছে আজকে, হসপিটাল থেকে আসলে যা হয় বুঝতেই পারছো। কাপড় চোপড়গুলো তখন বিকেলবেলা নিয়ে এসেছিলাম, তো ওগুলো এখন ভাঁজ করছি। ভাঁজ করে মাকে চাটা দেবো, মা একটু বসে বসে খাবে, তারপরে আমি বিছানা টিছানা গুছিয়ে নেবো। বিছানাটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মা যে শুয়েছে বেড কভারটাকে জানি না কেন তুলে গুটিয়ে রেখেছে, আর কম্বল টম্বল একটু অগোছালো হয়ে আছে, সব বিছানাটা ঝেড়ে পরিষ্কার করবো, তারপরে একটু শান্তি লাগবে। চলো, চা হয়ে গেছে, দিয়ে দিই। তো সারাদিনের ব্যস্ততায় ভিডিওটা পাবলিক করতে পারিনি, তো এই যে বিকেলবেলা একটুখানি বাকি এডিট ছিল, ওইটুক করে মাত্র ছাড়লাম। ভিডিওগুলো লেটে যাচ্ছে, বুঝতেই পারছো, এখন অসুবিধায় আছি, তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। জানি অনেকেই তোমরা মিস করো, যারা আমাদেরকে ভালোবাসো, যারা ভালোবাসো তাদের কথা বলছি, মিস করো লেটে গেলে, তো একটুখানি ম্যানেজ করে নিও। আসলে বুঝতেই পারছো এখন সিচুয়েশনটা, তো আশা করি এগুলো যখন পেরিয়ে উঠবো তো টাইম মতো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। চলো, চাটা দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে এখন চা বিস্কিট দিয়ে দেবো সবাইকে। আর এরকম হলে মানে সিজার হলে বা এরকম অপারেশন হলে কিন্তু লাল চা আর মাড়ি বিস্কিটটা দেয় সকাল সন্ধ্যা। তো এখানে বাড়িতেও তাই করা হচ্ছে। তো সবাই মিলে এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর আমি দেখতেও কীরকম যেন হয়ে গেছি, মানে মোটামুটি তো কিছু ভালো হয়েছিলাম কিছুটা। মানে এই পাড়ার যে দিদিরা আছে ওরা বাড়ি থেকে আসছিল, আমাকে দেখে বলছে কিরে এখন আগের থেকে ভালো হয়েছিস, মাঝখানে শুকিয়ে একদম মুখ টুক কীরকম হয়ে গেছিলো, এখন তো ভালো হয়েছে মুখটা, আবার ওই আগের মতো হয়ে যাচ্ছি। আর ঠিক আমার ভিডিওরও অবস্থা হয়তো ঠিক সেরকমই হচ্ছে, যে জন্য সব কিছু ডাউন যাচ্ছে। তো কোনো ব্যাপার না, আশা করছি সব কিছুই কাটিয়ে উঠবো একটা সময়। ইয়ে পল ভি বিতেগা, ইয়ে ফল ভি বিতেগা। ভগবান শ্রীকৃষ্ণ নাকি অর্জুনকে এমন একটা কথা লিখতে বলেছিল, তো মানে যেটা দেখলে আর কি খারাপ সময় হোক বা মানে খারাপ সময়ে সুখী হবে বা সুখের সময়ে দুঃখী হবে, মানে ব্যালেন্স থাকবে একটা। তো সেইটাই মনে করে আমি এখন চলছি, যে সব কিছুই ঠিকঠাক হবে একটা সময়। এখন খারাপ যাচ্ছে তো পরে ভালো হবে, ভালো সময় আসবে তো খারাপও আসতে পারে, তার জন্য রেডি থাকতে হবে। তো যাই হোক, আমরা চাটা খেয়ে নিলাম, রাশিমাগো ওখানে ছিল, ওকেও দিয়ে দিলাম। তো সবাই মিলে চাটা খেয়ে নিয়ে এই যে এখন বাকি কাপড়গুলো ভাঁজ করছি। তখন কিছু কাপড় ভাঁজ করেছিলাম, আরও কিছুটা বাকি ছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার যেগুলো সেগুলো আমি এই যে আমার ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম না, তো ওই ব্যাগের মধ্যে প্যাকিং করে রেখে দিলাম। জানো তো কেন বলো তো? কারণ মানে আমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না, এখানে প্যাকিং করে রেখে দিয়েছি, যখন আমার জিনিস দরকার হবে, আমার কাপড় চোপড় দরকার হবে, এখান থেকে পুট করে বের করে নিয়ে নেব, অনেকটা সুবিধা হবে। আর এখানে সেখানে রেখে দিলে আমার খুঁজতে অসুবিধা হবে। মা বলছে একটু মুখটা ধুয়ে নেবে, তো সেই জন্য জল দিলাম আর এই
বালতিটা আমি তুলে ধরেছি যাতে হেলতে না হয়। তো এইভাবে মা একটু মুখটা হাতটা ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে বাইরে একটু বসবে। বাইরে এখন সন্ধ্যাবেলা না, ওয়েদারটা বারান্দায় খুব সুন্দর, মানে ঘরের মধ্যে গরম, ঘর থেকে দরজা খুলেই বাইরে বের হবে, বারান্দার মধ্যে ঠান্ডা এসির মতো। তো বাইরে গরমের দিনে বাইরে ওয়েদারটা ভালো থাকে। তো মা একটু বারান্দায় বসুক, ততক্ষণে আমি ঘরটা গুছিয়ে নেব। তো তার আগে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি যাতে এখানে কম্বল টম্বলগুলো রাখতে পারি, বালিশ টালিশগুলো রেখে বিছানাটা গুছাতে পারি। তো বাইরে বারান্দায় একটা চেয়ার দিয়ে দিই মাকে, মা বসে থাক কিছুক্ষণ। গুছিয়ে নিলাম, কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিলাম। যে ধোয়া কাপড় দুপুরবেলা ধুয়েছিলাম ওগুলো সব জায়গা জায়গা মতো রেখে দিলাম। আর বিছানাপত্র সব গুছিয়ে টুচিয়ে পরিষ্কার লাগছে এখন ঘরটা। এদিকে খুব কান্নাকাটি করছি, কিন্তু এখন নিতে পারবো না, কারণ কাঁকরোল ভাজা করি একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা। মা বললো আমার ঘরে একটা ধূপ জ্বালিয়ে দিস। তো এখানে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিয়ে মায়ের ঘরে একটা ধূপ জ্বালিয়ে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘরটা, একটু ধূপের গন্ধ থাকলে পরে অনেকটা ভালো লাগবে, মনটা ফ্রেশ লাগবে। তো এইখানেও একটা ধূপ লাগিয়ে দিলাম। কাঁকরোলটা কাটা হয়ে গেছিলো, এবারে ভেজে নেব। তো তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে, একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে ঢাকা দেবো, সেদ্ধ হয়ে যাবে। তারপরে আরেকটু ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। গরম জল করলাম, এটা ফ্লাস্কে রেখে দেবো আর একটুখানি আছে, তো সারা রাত যেন হয়ে যায়। এটা দিয়ে হয়ে যাবে আশা করছি। ঠান্ডা করে ফ্লাস্কে ঢোকাবো আর কি, হালকা আর কি উষ্ণ থাকবে ওরকম অবস্থায় ঢোকাবো জলটা। ঠান্ডা জলই খেতে পারলে সিজন হলে, কিন্তু ওই যে মায়ের যেহেতু কাশি, তো সেই জন্য কোনো রকম ঠান্ডা লাগানোর কোনো রকম রিস্ক নেওয়া হচ্ছে না আর কি। তো গরম জলে একটু দেওয়া হবে। তো বাবা বলছে সজনা পাতা কফ টফের জন্য নাকি ভালো, অনেক মানে এটা হচ্ছে একটা মিরাকেল গাছ, ওষুধি গাছ। এটা মানে ওষুধের মতো কাজ করে, অনেক কিছু উপকার। গরম ভাজা অনেক কিছু উপকার আছে আর কি সজনার মধ্যে, তুমি জানোই। সজনা গাছের পাতা, শিকড়, বাকড়, সজনা সব কিছুই উপকারী, সব কিছু কাজে লাগে। যে ওষুধ, বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধের মধ্যে নাকি সজনার ব্যবহার হয়। জ্বর, সর্দি, কাশি এই ধরনের ওষুধ হলেই বাবা এই যে সজনা পাতা ভাজা করে দিত। তো বাবা নিয়ে এসেছিলো বিকেলবেলা, তো বলছে এটা ভাজা কর। বাবা একদম বেছে টেছে ধুয়ে দিয়েছে। একটু বেশি করে রসুন পেঁয়াজ ছুলে দিয়েছে, সেগুলো ফোড়নে দিয়ে সজনা পাতাটা ভাজা করেছি, আর কাঁকরোল ভাজা আর ডাল ছিল। তো ব্যাস এই দিয়ে এখন আমরা খেয়ে নেব। মিতু বললো সজনা পাতা খাবে না, তো সেই জন্য কাঁকরোল ভাজা আর ডাল দিয়ে ওকে দিয়ে দিলাম। আর এই যে পাঁপড় ভাজা করেছি, পাঁপড় ভাজাটাও দিয়ে দিচ্ছি। তো মা বলছে একটু পরে খাবে, তাই আমি খেয়ে নিলাম। আমাকে বললো তুই খেয়ে নে, আমি একটু পরে খাই। তো আমার খাওয়া হয়ে গেছে। এই যে মাকে এখন দিলাম মায়ের খাবারটা বাটিতে করে, চামচ দিয়ে মা এখন খেয়ে নিচ্ছে। তো খেয়ে দিয়ে এই যে ওষুধ ছিল, সেই ওষুধগুলো এখন আমি দিচ্ছি। মা খেয়ে নিল, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। তো আমি বললাম এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর কাছের সিরাপটা বাকি আছে, সিরাপটা খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এবারে একটু চিরুনি করে দেবো। আর হচ্ছে মাথায় মা বললো একটু তেল দিয়ে দিত, তো একটুখানি তেল দিয়ে চিরুনি করে দিচ্ছি। আর এই সময় একটুখানি তেল দিয়ে চিরুনি করে বিনুনি করে রাখাটা খুবই ভালো। অসুস্থ হলে না, মানে এদিক ওদিক শোয়া বসা করতে করতে, মানে শুয়ে থাকতে থাকতে চুল একদম জটলা বেঁধে যায়। তো আমাকেও তো ওই সিজারিয়ান করানোর সময় মানে নিয়ে গিয়েই মাথায় তেল দিয়ে আগে বিনুনি করে দেওয়া হয়েছে, যাতে চুলটা জটলা না বাঁধে, খারাপ না হয়ে যায়। তো এই জন্য তেল দিয়ে চিরুনি করে এই যে একটা লম্বা বিনুনি করে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, আর সারাদিন আমার মাথাও চিরুনি করা হয়নি, ভুলে গেছি। ভাবলাম এখন করি, ভুলে গেছি। আচ্ছা করে নিব এখন। মারও খাওয়া হয়ে গেল, মাকে ওষুধ টষুধ খাওয়ানো সব কমপ্লিট। এখন একটুখানি শোবো। আমারও গলার ভয়েসটা আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ
সর্দি কাশির জন্য। সর্দি কাশির সাথে ভেতর ভেতরে জ্বর জ্বর লাগছে, সারা শরীর ম্যাচ ম্যাচ ব্যথা। তো কী করা যায়, মানে একটু তো হাঁপিয়ে যাচ্ছি, কীরকম যেন লাগছে একটা। চলো এখন একটুখানি শোবো, শুয়ে শুয়ে আবার কাজ আছে, জানোই তোমরা কী কাজ, আর বললাম না। আবার আসছি সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি। শুয়ে পড়লাম 2টো অবধি এডিট করে, মাঝরাতে আবার একটুখানি ঘুম ঘুম লাগতেই টের পেয়ে গেলাম, দেখি মা কাশার জন্য করছে, মানে কাশতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে, জেগে গেছে মা।